আগে বলি, এর আগের ক্লাসে আমরা ডায়াস্ট্রফিজম পড়ছিলাম। ডায়াস্ট্রফিজম হচ্ছে একটা এন্ডোজেনিক মুভমেন্ট, অর্থাৎ এই এন্ডোজেনিক মুভমেন্টের কারণে ক্রাস্টে নতুন নতুন ল্যান্ডফর্ম তৈরি হয় এবং সেটা খুব স্লো হয়। সেই এন্ডোজেনিক মুভমেন্টের যেটা সবচেয়ে স্লো, সেটাকে বলা হয় ডায়াস্ট্রফিজম। দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডায়াস্ট্রফিজম আর একটা সাডেন। তো সেইখান থেকে আমরা আজকে এই ফোল্ডের আমরা পড়ব। ফোল্ড সম্পর্কে আজকে, এর আগের দিন ফল্ট পড়েছি, আজকে আমরা ফোল্ড সম্পর্কে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? জি স্যার। তো ফোল্ড হচ্ছে, আমি আগে বলেছিলাম যেগুলি নাকি যে ম্যাটেরিয়ালটা ভূপৃষ্ঠের ম্যাটেরিয়ালটা যদি বেশি প্লাস্টিক অথবা তোমার ডাকটাইল হয়, যদি ব্রিটেল না হয়, সেই ডাকটাইল যদি হয় তাহলে ফোল্ডিংটা হয়, তা নাহলে তো তোমার ভেঙে যাওয়ার ফল্টের সৃষ্টি হয়। তো সেই জন্য ফোল্ডকে করা হয়, কন্টিনিউটি অফ দি ম্যাটেরিয়াল ইজ মেইনটেইন আফটার দ্য ডিফরমেশন। মানে এই যে যদি ডিফরমেশন হইতে হয় তাহলে এইটা কন্টিনিউ করতে হবে, মানে ম্যাটেরিয়ালটা ভাঙবে না, মানে ব্রিটেল হবে না, সে ডাকটাইল হবে। আর তাহলে ফোল্ডস কাকে বলে? ফোল্ডস হচ্ছে সিস্টেমিক্যালি কার্ভ লেয়ার্স অফ রকস। কার্ভ লেয়ার্স যদি হরাইজন্টাল থেকে কার্ভ হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে ফোল্ড। আর এটাকে অফিসিয়ালি ডিফাইন করা হয় এভাবে: a fold is a structure produced when a originally planar surface becomes bent or curved as a result of deformation. Folds are undulation or corrugations, expression of plastic type of deformation which produce more gradual but more continuous change in rock. এটা হচ্ছে ফোল্ডস এর ডেফিনিশন। এইখানে দেখো এই ফোল্ডের এই যে হরাইজন্টাল ছিল, এই স্লাইডটাতে দেখো হরাইজন্টাল ছিল, তারপরে দেখো এই যে বাঁকা হয়ে গেছে প্রেসারের কারণে, স্ট্রেসের কারণে, কম্প্রেশন স্ট্রেসের কারণে সেটা বাঁকা হয়ে গেছে। এখন এই তো হরাইজন্টাল থেকে, এটা হচ্ছে হরাইজন্টাল সার্ভ প্লেন, সেটা থেকে তোমার এরকম ফোল্ড হয়ে গেল। এটা হচ্ছে ফোল্ড। ফোল্ডের যে এলিমেন্টগুলি আছে, অর্থাৎ কিছু নাম আছে, মানে ফোল্ডের বিভিন্ন কিছু জিওমেট্রিক এক্সপ্রেশন আছে। সেই জিওমেট্রিক এক্সপ্রেশন গুলি কি? ফোল্ড কিন্তু তোমার দেখো এই যে এইখানে দেখো ফোল্ডটা এই জায়গাটা দেখো কার্ভ হয়ে গেছে, এইটা কিন্তু সমান, এইটা কার্ভ, এইটা হচ্ছে সমান, দুইটা ফোল্ড দুই রকম। এখানে দেখো এই যে বাঁকার এগুলি, এই পয়েন্টটাকে বলা হিঞ্জ পয়েন্ট। এই লেয়ারটার উপরের এই পয়েন্টটা হচ্ছে হিঞ্জ পয়েন্ট, এই লেয়ারটার এই পয়েন্টটা হচ্ছে হিঞ্জ পয়েন্ট, এই লেয়ারটার এই পয়েন্টটা হচ্ছে হিঞ্জ পয়েন্ট, এরকম ভূমি পর্যন্ত এটা যাবে। এই যে হিঞ্জ পয়েন্টটা, এখান থেকে যে বাঁকা শুরু হচ্ছে, আর এইটার এই ফোল্ডের বরাবর যেখানে নাকি হিঞ্জ লাইনটা আছে, সেই বরাবর যদি একটা সারফেস কল্পনা করা হয়, সেই সারফেসটাকে বলা হয় অ্যাক্সিয়াল সারফেস। আর এইখানে এটা এই যে এই পাশের হিঞ্জ পয়েন্ট এবং এই পাশের হিঞ্জ পয়েন্টটাকে যদি আমরা যোগ করি তখন এটাকে বলা হয় হিঞ্জ লাইন। হিঞ্জ লাইন। আর এইখানে এটা দেখো একটু শার্প, আর এইখানে দেখো একটু স্পেস আছে, এইটাকে বলা হয় হিঞ্জ জোন। মানে যেই জায়গাটায় বাঁকা হয়েছে সেই বাঁকা জোন, এটাকে বলা হয় হিঞ্জ জোন। আর এই বরাবর যদি একটা অ্যাক্সিস কল্পনা করি, হিঞ্জ জোন বরাবর, হিঞ্জ লাইন বরাবর যদি একটা অ্যাক্সিস আমরা কল্পনা করি, সেই অ্যাক্সিসটা হচ্ছে ফোল্ড অ্যাক্সিস। এই যে দেখো নিচে দেখো, এইটা হচ্ছে এই যে উপরে উঠে গেছে, এইটা হচ্ছে তোমার
এন্টিক্লাইন। আর এই যে নিচে চলে আসছে যে গর্তের মতো এটা হচ্ছে সিনক্লাইন। এটা উপরে যেটা উঠছে সেটা হচ্ছে এন্টিক্লাইন, আর এইটুক হচ্ছে সিনক্লাইন, আবার এইটুক হচ্ছে আবার এন্টিক্লাইন। এইটা হচ্ছে একটা ফোর লিম্ব বলে এইটাকেও একটা ফোর লিম্ব বলে। এইটা একটা ফোর লিম্ব, এইটা একটা ফোর লিম্ব। এখন এই যে বাঁকা এই যে অংশটা এবং এইখানে যে এই অংশটা, এইটাকে বলা হচ্ছে হিঞ্জ জোন। আর যে এখান থেকে বাঁকাটা শুরু হচ্ছে, এই জন্য এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইনফেকশন পয়েন্ট। এই ইনফেকশন পয়েন্ট, এই ইনফেকশন পয়েন্ট, এই ইনফেকশন পয়েন্ট, এই ইনফেকশন পয়েন্ট যদি যোগ করি, তাহলে আমরা সেটাকে বলবো ইনফেকশন লাইন। আর এইখানে ইনফেকশন পয়েন্ট থেকে বেস পর্যন্ত এই অংশটাকে বলা হচ্ছে, এই বেস পর্যন্ত এই অংশটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। আর এইখান থেকে এই ডিস্টেন্সটা তো একটা ওয়েভলেন্থ, এখান থেকে এই ডিস্টেন্সটা একটা ওয়েভলেন্থ। এইখানে যে সিনক্লাইনের নিচের অংশটাকে বলা হচ্ছে টাফ, এই নিচের অংশটাকে বলা হচ্ছে ট্রাফ, আর এই যে উপরের অংশটাকে, এন্টিক্লাইনের উপরের অংশটাকে বলা হচ্ছে ক্রেস্ট। আর এইখানে দেখো এইটা হচ্ছে হিঞ্জ পয়েন্ট, এখানে কিন্তু ক্রেস্টটা আরেকটু উপরে চলে গেছে, যেহেতু এটা একটু বাঁকা সেহেতু এটা ক্রেস্টটা উপরে চলে গেছে। এটা হচ্ছে ক্রেস্ট, হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে ক্রেস্ট, আর লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে টাফ। আমি কি বুঝাইতে পারছি? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এই যে ফোর জিওমেট্রি আমরা যে জিনিসগুলি দেখলাম সেগুলির ডেফিনিশন এখানে দেওয়া আছে। হিঞ্জ কি? It is the area of maximum curvature. It is the closure of fold sometimes. এটা হচ্ছে হিঞ্জ। তোমার আগের স্লাইডে যে দেখানো হলো, এইটা হচ্ছে হিঞ্জ। এই যে হাইয়েস্ট পয়েন্ট যেটা, এটা হচ্ছে হিঞ্জ পয়েন্ট, এটা হচ্ছে হিঞ্জ লাইন, এই দুটা লাইন, আর এই এরিয়াটা হচ্ছে হিঞ্জ। আর সিনক্লাইনের এতটুকু হচ্ছে হিঞ্জ জোন, এটাকে হচ্ছে হিঞ্জ জোন। লিম্ব হচ্ছে ওই যে বললাম, these are the areas between the hinges, or in other words these are the sides of the fold. Sides of the fold is called limb. Hinge line হচ্ছে, it is possible to define a hinge line as a line of maximum curvature. The hinge line may be horizontal, inclined or vertical. A single fold is comprised of a hinge, একটা hinge and two limbs. একটা যদি সিঙ্গেল ফোল্ড হয় তার একটা হিঞ্জ থাকবে এবং তার দুইটা লিম্ব থাকবে, দুইটা পা থাকবে। In a series of folds, each limb is shared between adjacent folds. এবং প্রত্যেকটা মানে সিরিজ ফোল্ডের মধ্যে একটা লিম্ব আরেকটা অ্যাডজেসেন্ট ফোল্ডের সাথে শেয়ার করা যায়। অ্যাক্সিয়াল প্লেন যেটা, কাকে বলে অ্যাক্সিয়াল প্লেনটা? Axial plane হচ্ছে the imaginary plane which is equidistant from each limb of a fold and which also bisects the angle between the two limbs is called axial plane. এখানে দেখো axial plane হচ্ছে এই যে এইটার দেখো এইখানে এই যে একটা লিম্ব, মানে এই লিম্বটাকে যদি ভাগ করো তাহলে দেখো কি যদি ব্যাকা হয়ে গেছে, এইখানে সারফেসটা কিন্তু বাঁকা। কারণ কি? কারণ এই যে লেয়ারটা, এই ফোল্ডটার মধ্যে তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ারের তিন ভাবে হচ্ছে। এখানে দেখো এই যে হিঞ্জ পয়েন্ট থেকে মাঝখানে যেটা বারফ্যাক্ট করতেছে, কোনাকুনি ভাবে ভাগ করে দিচ্ছে দুই ভাগে। এইটাও দুই ভাগে ভাগ করছে, আবার এইটাও এখানে দুই ভাগে ভাগ করছে। এখন এই যে এইখান থেকে যদি তুমি এগুলি যোগ করো তাহলে দেখো লাইনটা কিন্তু অ্যাক্সিয়াল সারফেসটা কিন্তু হয় নাই, মানে সোজাসুজি হয় নাই। তো বল এই যে এইটার মতো, এই সারফেসটার মতো কিন্তু ফোল্ড অ্যাক্সিসের মতো কিন্তু নরমাল হয় না। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল সারফেস।
is called axial plane. The axial plane actually cuts the hinge zone of a fold along line, which is termed as fold axis or axis. Fold axial surface. Fold axial surface, it is that surface which passes through the hinge line of the successive surface, such as is in general not a plane, known as axial surface. আর এইটা হচ্ছে fold axis. এটা হচ্ছে fold axis. Interlimb angle হচ্ছে তোমার যদি এই দুইটা লিম্বকে যদি তুমি এক্সটেন্ড করো, এক্সটেন্ড করলে যে অ্যাঙ্গেলে মিলিত হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে interlimb angle. Size of interlimb angle can be measured for the intensity of the difference. যত বেশি অ্যাঙ্গেলটা ছোট হবে তত বেশি ডিফর্মেশন রেট বা ফোর্সের পরিমাণ বেশি হবে, যত কম হবে মানে ডিফর্মেশনটা তত বেশি হবে। যদি অ্যাঙ্গেলটা কম হয় তাহলে প্রেসারটা বেশি পড়বে না, সেই জন্য এটার ইন্টেন্সিটিটা বেশি হবে। প্লাঞ্জ হচ্ছে এই যে দুটা হিঞ্জ জোন, মানে এই দেখো এইখানে একটা হিঞ্জ একটু পেছন দিকে গিয়ে এটা চড়া হয়ে গেছে। এখন এই যে চড়া হয়ে গেছে, এই যে এই কোণ থেকে ওই এরিয়া পর্যন্ত এটা হচ্ছে প্লাঞ্জ। কিন্তু মাঝে মাঝে তোমার যদি সিলিন্ড্রিক্যাল ইয়ে হয় তাহলে প্লাঞ্জ জোনটা কিন্তু আয়তক্ষেত্র, আর যদি এটা যদি এইরকম হয় সিলিন্ড্রিক্যাল না হয়ে যদি নন সিলিন্ড্রিক্যাল হয় কোণটা, তাহলে কিন্তু ট্রায়াঙ্গেলের মতো একটু ছড়ায়া যায় প্লাঞ্জ জোনটা। The attitude of the fold axis is measured as the angle between the axis and horizon. This angle, which must be measured in a vertical plane like the tip angle, is termed as the plunge, has both the amount and direction. আর এই যে ক্রেস্ট বললাম, এটা হচ্ছে তোমার ট্রাফ, এটা হচ্ছে ক্রেস্ট। অর্থাৎ এন্টিক্লাইনের সবচেয়ে উপরের অংশটাকে বলা হচ্ছে ক্রেস্ট, আর সিনক্লাইনের সবচেয়ে নিচের অংশটাকে বলা হচ্ছে ট্রাফ। এই যে এইখানে দেখো ক্রেস্ট, এটা হচ্ছে ট্রাফ। আর এই যে হিঞ্জ পয়েন্ট, মানে এইখানে একটা হিঞ্জ পয়েন্ট আছে, এখানে একটা হিঞ্জ পয়েন্ট আছে। হিঞ্জ পয়েন্টের চারিদিকটা হচ্ছে তোমার ক্রেস্ট এবং ট্রাফ বলে। অ্যামপ্লিটিউড আর ওয়েভলেন্থ, these are two elements are helpful in measuring the size of the fold if the hinge is not visible. Lambda by 2 may be measured instead of taking the distance between the inflection point and other side of the hinge. আচ্ছা, তারপরে inflection point are the points where the sense of curvature changes from one fold to other. The amplitude or height of a fold may be measured by taking half of the perpendicular distance from the hinge. The amplitude or height of a fold may be measured by taking half of the perpendicular distance from the hinge to the line between the two adjacent hinges, or the perpendicular distance from the hinge to the line between the two inflection points. মানে এইখানে যেটা বলছে amplitude হচ্ছে এই যে মানে এই ট্রাফ থেকে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে তোমার এইখান থেকে ট্রাফ থেকে আরেকটা ট্রাফ পর্যন্ত যেটা, সেটা হচ্ছে তোমার ওয়েভলেন্থ। আর তোমার এইখান থেকে এই যে এই ট্রাফ থেকে এই যে ওয়েভলেন্থ, ট্রাফ থেকে এই যে দুটা ক্রেস্টের যে লাইনটা আছে সেই পর্যন্ত যে হাইটটা আছে সেটাকে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে সেটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড। বুঝাইতে পারছি কি? অর্থাৎ এতটুকু হচ্ছে অ্যামপ্লিটিউড, এখানে হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে। দুইটা লিম্বের মধ্যবর্তী যে পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে শুরু করে ট্রাফ অথবা ক্রেস্ট পর্যন্ত যে অংশ, সেইটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দি ফোল্ড। এখন আমরা কত ধরনের ফোল্ড আছে সেটা আমরা পড়ি। ফোল্ডকে আমরা 11 ভাবে ক্লাসিফাই করি। অন দ্য বেসিস অফ ফোল্ড ক্লোজার, on the basis of symmetry, on the basis of plunge of the fold axis,
on the basis of orientation of axial plane, on the basis of direction of younging relative to fold closure, on the basis of nature of hinge line, on the basis of interlimb angle, on the basis of shape of hinge, on the basis of number of hinge, on the basis of geometrical elements like deep isogons, axial plane thickness, orthogonal thickness এবং সুপারপজিশন অফ দি ফোল্ড। এই 11 ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি ফোল্ড। যেমন 1 নম্বর যে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ফোল্ড ক্লোজার, এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যান্টি ফর্ম, সিন ফর্ম। ক্লাসিফাই করতে পারি অন দ্য বেসিস অফ ফোল্ড ক্লোজার, এইটা হচ্ছে অ্যান্টি ফর্ম, আর যদি এটা উল্টানো থাকে তাহলে সেটা হচ্ছে সিন ফর্ম। এটা হচ্ছে নিউট্রাল ফোল্ড, অর্থাৎ এটা যদি একটাই ইয়ে হয়, মানে কার্ভেচারটা যদি এইরকম হয় এবং দুই পাশে যদি সমান থাকে তাহলে সেটা হচ্ছে নিউট্রাল ফোল্ড, আর যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল ফোল্ড। এইটা হচ্ছে অন ফোল্ড ক্লোজার হিসাবে আমরা ফোল্ডটাকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যান্টি ফর্ম, একটা সিন ফর্ম, নাম্বার 3 হচ্ছে নিউট্রাল ফোল্ড এবং নাম্বার 4 হচ্ছে ভার্টিক্যাল ফোল্ড। এই 4 ভাগে ভাগ করা যায়। সিমেট্রি হিসাবে অন দ্য বেসিস অফ সিমেট্রি আমরা এটাকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। যদি এই লিম্ব দুইটা যদি মাঝখান দিয়ে যায় তখন এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড। যেমন এইটা একটা সিমেট্রিক্যাল ফোল্ড অ্যান্টিক্লাইন, এটা একটা সিমেট্রিক্যাল সিনক্লাইন, এটা একটা সিমেট্রিক্যাল অ্যান্টিক্লাইন, আর এই যে নিচের যেটা এটা হচ্ছে সিনক্লাইন, SYNCLINE। এটা হচ্ছে সিমেট্রিক্যাল সিনক্লাইন আর এটা হচ্ছে অ্যান্টিক্লাইন। ইনক্লাইন না, অ্যান্টিক্লাইন। এইটা হচ্ছে অ্যান্টিক্লাইন, আর এখানে যদি আরেকটা থাকতো তাহলে সেটা হতো সিনক্লাইন। আর এইখানে দেখো এই যে এইভাবে আছে যেটা, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অ্যান্টিক্লাইন, অ্যাসিমেট্রিক্যাল সিনক্লাইন। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অ্যান্টিক্লাইন। এটা হচ্ছে অন দ্য বেসিস অফ ফোল্ড ক্লোজার হিসেবে 4 ভাগে ভাগ করা হয়, আর অন দ্য বেসিস অফ সিমেট্রি সেটাকে 2 ভাগে ভাগ করা হয়। এরপর হচ্ছে অন দ্য বেসিস অফ প্লাঞ্জ। প্লাঞ্জ মানে এই যে উপরে যে জায়গাটা আছে সেইটার ইয়েতে, ধরো এটা যদি ভার্টিক্যাল থাকে, দুই পাশে যদি ভার্টিক্যাল থাকে, প্লেনটা যে এটা যদি হরিজন্টাল প্লেন থাকে, হরিজন্টাল ফোল্ড, এটা হচ্ছে হরিজন্টাল ফোল্ড, এটা হচ্ছে প্লাঞ্জিং ফোল্ড, এটা হচ্ছে ভার্টিক্যাল। এ হচ্ছে হরাইজন্টাল ফোল্ড, বি হচ্ছে প্লাঞ্জিং ফোল্ড, সি হচ্ছে ভার্টিক্যাল ফোল্ড। অন দ্য বেসিস অফ প্লাঞ্জ অফ দি ফোল্ড অ্যাক্সিস এটাকে তোমার 3 ভাগে ভাগ করা যায়। অন দ্য বেসিস অফ ওরিয়েন্টেশন অফ দি অ্যাক্সিয়াল প্লেন, অ্যাক্সিয়াল প্লেনের ওরিয়েন্টেশন হিসাবে আমরা এটাকে 5 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে আপরাইট ফোল্ড, একদম সরাসরি সোজা যদি থাকে অ্যাক্সিয়াল প্লেনটা, এটা হচ্ছে অ্যাক্সিয়াল প্লেন। এটা যদি সোজা থাকে তাহলে এটা হচ্ছে আপরাইট ফোল্ড, আর যদি এটা হরাইজন্টাল থাকে এটা হচ্ছে রিকাম্বেন্ট ফোল্ড। আর এটা যদি অ্যাঙ্গেল সৃষ্টি করে তাহলে এটা হচ্ছে ইনক্লাইন ফোল্ড। আর এটা যদি অ্যাঙ্গেলটা উল্টায় যায়, মানে এই অ্যাঙ্গেলটা এইভাবে যদি হয় তাহলে এটা হচ্ছে রিক্লাইন ফোল্ড। আর এইটা যদি তোমার পুরোপুরি নাশ হয়ে যদি একটু এই পাশে এরকম ভাবে ইনক্লাইন থাকে তখন এটা হচ্ছে ওভারটার্ন ফোল্ড। এটা হচ্ছে ওভারটার্ন ফোল্ড। তাহলে কয় ভাগে ভাগ করা যায় এক্সিয়াল প্লেন হিসেবে? আপরাইট ফোল্ড, রিকাম্বেন্ট ফোল্ড, ইনক্লাইন ফোল্ড, রিক্লাইন ফোল্ড এবং ওভারটার্ন ফোল্ড। এখন এই প্লাঞ্জের উপর ডিপেন্ড করে ফোল্ড এবং ডিপ ফোল্ডের প্লাঞ্জ এবং এক্সিয়াল প্লেনের ডিপের উপর ডিপেন্ড করে ফ্লুয়েটি 1964 সালে তোমার এই যে মানে ডিপেন্ডিং অন প্লাঞ্জ অফ দি ফোল্ড সে ভাগ করছে
পাঁচ ভাগে: সাব হরাইজন্টাল ফোল্ড, জেন্টলি প্লাঞ্জিং ফোল্ড, মডারেটলি প্লাঞ্জিং, স্টিপলি প্লাঞ্জিং এবং সাব ভার্টিক্যাল ফোল্ড। আর অ্যামাউন্ট অফ ডিপ অফ এক্সেল প্লেন হিসাবে আপরাইট, স্টিপি ইনক্লাইন্ড ফোল্ড, মডারেটলি ইনক্লাইন্ড, জেন্টলি ইনক্লাইন্ড এবং রিকাম্বেন্ট ফোল্ড। এই পাঁচ ভাগে ভাগ করছে। আগের ইয়েটা দেখো, তোমার প্রিভিয়াস ইয়াতে দেখো, প্রিভিয়াস দুইটাতে যদি আমি চাই, এখানে ফোল্ডের ভাগটা হচ্ছে হরিজন্টাল, প্লাঞ্জিং এবং ভার্টিক্যাল, তাই না? এবং 4 নম্বরে দেখো পাঁচটা আপরাইট, রিকাম্বেন্ট, ইনক্লাইন্ড, রিক্লাইন্ড এবং ওভারসাইড। এইখানে ওই দুইটাকে ফ্লুইডটি সে পাঁচ ভাগে ভাগ করছে: সাব হরাইজন্টাল, জেন্টলি প্লাঞ্জিং, মডারেটলি প্লাঞ্জিং, স্টিপি প্লাঞ্জিং, সাব ভার্টিক্যাল, পাঁচ ভাগে ভাগ করছে। আর ডিপ অফ এক্সিয়াল প্লেন হিসেবে আপরাইট, স্টিপলি ইনক্লাইন্ড ফোল্ড, মডারেটলি ইনক্লাইন্ড ফোল্ড, জেন্টলি ইনক্লাইন্ড ফোল্ড এবং রিকাম্বেন্ট ফোল্ড, যেটা একদম শুয়ে যায় আর সেটা হচ্ছে রিকাম্বেন্ট। এইখানে এই যে ক্লাসিফিকেশনটা এই ফোল্ড এবং ডিপ এক্সেল প্লেন হিসেবে এইখানে এটা সুন্দর করে বলে দেওয়া আছে। এটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবা। এই যে এই ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 10 ডিগ্রি, আর এই পাশে হচ্ছে তোমার যে পাঞ্চ এরিয়াটা, এটা হচ্ছে তোমার 80, 60, 30, 10 এইভাবে আর কি। মানে এখানে 0, 10, 30, 60, 80, এটা হচ্ছে 90। এইখানে বোঝা হচ্ছে প্লাঞ্জিং ইয়েটা, আর এখানে দেওয়া হচ্ছে তোমার ডিপটা। তো যার জন্য এটার নাম হচ্ছে আপরাইট, এটা হচ্ছে হরাইজন্টালি ইনক্লাইন্ড, এটা হচ্ছে রিকাম্বেন্ট, এটা হচ্ছে প্লাঞ্জিং আপরাইট, এটা হচ্ছে প্লাঞ্জিংটা হচ্ছে আপরাইট, এটার প্লাঞ্জিংটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে তোমার রিক্লাইন্ড, এটা হচ্ছে প্লাঞ্জিং ইনক্লাইন্ড। এইভাবে ভাগ করা হচ্ছে আগেরটার ফিগারগুলি আর কি। আর ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ডিরেকশন অফ ইয়াংইং রিলেটিভস টু দ্য ফোল্ড ক্লোজার যদি হয়, তাহলে এটা হচ্ছে অ্যান্টিক্লাইন, এটা হচ্ছে সিনক্লাইন, যদি অ্যান্টিক্লোরিয়াম বলে, সিনক্লোরিয়াম বলে। যদি ওই অ্যান্টিক্লাইনের মধ্যে যদি আবার ফোল্ডিং থাকে, অ্যান্টিক্লাইনের মধ্যে যদি আবার ফোল্ডিং থাকে, তখন এটাকে বলা হয় অ্যান্টিক্লেনোরিয়াম আর একটা সিনক্লেনোরিয়াম। এটা হচ্ছে সিনফর্মাল অ্যান্টিক্লাইন, এটা হচ্ছে অ্যান্টিফর্মাল অ্যান্টিক্লাইন। সিনফর্মাল অ্যান্টিক্লাইন, অ্যান্টিফর্মাল সিনক্লাইন, এই পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে অন দ্য বেসিস অফ ইয়াংইং, মানে কতটা বেন্ড হয়েছে তার উপর ডিপেন্ড করে এবং কিভাবে বেন্ড হয়েছে তার উপর ডিপেন্ড করে। এইখানে দেখো, এইটা সিনক্লাইনটা, এখানে যে অ্যান্টিক্লাইনটা আছে, এইটাকে কেন অ্যান্টিক্লাইন বলছে? এটা তো সিনক্লাইন হওয়ার কথা না, এটা সিনক্লাইন হওয়ার কথা না, জি স্যার। কিন্তু এটাকে কেন অ্যান্টিক্লাইন বলা হচ্ছে কারণ এইটার যে 1, 2, 3, হ্যাঁ, এখানে দেখো 1, 2, 3, এটাও 1, 2, 3, এই জন্য এই 1, 2, 3, আর এখানে কিন্তু উল্টাই গেছে, এখানে 1, 2, 3, এই কারণে তোমার এইটাকে বলা হচ্ছে অ্যান্টিক্লাইন। সাকসেশনটা ঠিক আছে, কিন্তু এইখানে সিনক্লাইন যেটা, এটাকে এই জন্য বলতে তো সিনফর্মাল অ্যান্টিক্লাইন, এটা হচ্ছে অ্যান্টিফর্মাল, যেহেতু এটা অ্যান্টিক্লাইনের মতো, এটাকে বলা হচ্ছে অ্যান্টিফর্মাল সিনক্লাইন। তারপরে তোমার অন দ্য বেসিস অফ নেচার অফ হিঞ্জ লাইন, হিঞ্জ লাইনের নেচার অনুযায়ী এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে: সিলিন্ড্রিক্যাল, নন সিলিন্ড্রিক্যাল এবং কোনিক্যাল। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে নন সিলিন্ড্রিক্যাল। আর যদি এই কার্ভেচারটা যদি এইরকম হয়ে যায়, মানে এখানে যদি কোনো স্ট্রেট লাইন না থাকে, এটা যদি একেবারে এইরকম হয়ে এদিক দিয়ে এরকম হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে কোনিক্যাল। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, এটা নন সিলিন্ড্রিক্যাল। আর যদি এখান দিয়ে ডাইরেক্ট এখানে চলে যায়, তখন সেটা হচ্ছে কোনিক্যাল। ইন্টার লিম্ব অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে ফ্লুইডটি 64 সালে তোমার এটাকে 6 ভাগে ভাগ করছে। এটা হচ্ছে জেন্টল ফোল্ড, এটা 120 ডিগ্রি যদি হয়, তার এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয় বা 120 ডিগ্রি বেশি হয়,
তাহলে সেটাকে বলা হচ্ছে, এই যে দুইটা লিম যদি মিলিত হয়, এই মাঝখানের অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি বেশি হয়, তখন সেটাকে বলা হচ্ছে জেন্টল ফোল্ড। যদি এটা 120 থেকে মানে 70 ডিগ্রি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ওপেন। যদি সেটা 30 ডিগ্রির মতো হয়, তাহলে এটা ক্লোজড। যদি 10 ডিগ্রি হয়, তাহলে টাইট। আর যদি শূন্যর কাছে প্যারালালের মতো হয়ে যায়, তাহলে এটাকে বলা আইসোক্লাইনাল। আর যদি এরকম হয়, তখন সেটাকে বলা হয় ইলাস্টিকাল। মানে এইরকমও হইতে পারে ফোল্ডিংটা, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইলাস্টিক বা ফ্যান ফোল্ড। এটাকে ফ্যান ফোল্ডও বলা হয়। এই 6 ভাগে ভাগ করা হয়েছে: জেন্টল ফোল্ড, ওপেন ফোল্ড, ক্লোজ ফোল্ড, আইসোক্লাইনাল ফোল্ড, ইলাস্টিকাল। এখন অন দ্য বেসিস অফ শেপ অফ দি হিঞ্জটা কি গোলাকার, চোক্কা বা এর উপর যদি ডিপেন্ড করে, এটাকে 3 ভাবে ভাগ করা হয়েছে ফোল্ডিংটাকে, এই ফোল্ডটাকে। একটা এইটা যদি কোনাকুনি হয়, ট্রায়াঙ্গুলার শেপের যদি হয় বা অ্যাঙ্গেলটা যদি এইরকম হয়, তাহলে সেটাকে শ্যাভরন ফোল্ড বলে। আর যদি এইরকম মানে বাঁকা হয়, আবার অ্যাঙ্গেলটাও ঠিক আছে, এরকম যদি বাঁকা হয়, তাহলে এটাকে অ্যারোহেড ফোল্ড বলে। আর যদি এরকম নর্মাল হয়, তাহলে এটাকে কাসপেড ফোল্ড বলে। অন দ্য বেসিস অফ নাম্বার অফ হিঞ্জের উপর ডিপেন্ড করে এটাকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল হিঞ্জ ফোল্ড, এটা হচ্ছে সিঙ্গেল হিঞ্জ ফোল্ড। এটা হচ্ছে কনজুগেট ফোল্ড। এই দেখো হিঞ্জ লাইন কয়টা, 1টা 2টা 3টা 4টা। এটা হচ্ছে কনজুগেট ফোল্ড। আর এইখানে দেখো এই একটা এবং এই একটা ট্রায়াঙ্গুলারের মতো মিলে যাচ্ছে এই মাঝখানে এসে, এটা কিন্তু মাঝখানে মিলতেছে না। এরকম যদি হয়, তখন এটাকে বলা হয় বক্স ফোল্ড। ডাবল হিঞ্জ উইথ রাউন্ড হিঞ্জেস, তাহলে এটাকে বলা হচ্ছে বক্স ফোল্ড। জিওমেট্রিক্যাল ক্লাসিফিকেশন যেটা করা হয়, সেটা হচ্ছে এইখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। ক্লাস 1 এর মধ্যে তোমার 3টা ভাগ আছে। একটা হচ্ছে ক্লাস 1A, ক্লাস 1B, ক্লাস 1C। আর এটা হচ্ছে ক্লাস 2, আর এটা হচ্ছে ক্লাস 3। এই টি আলফা হচ্ছে তোমার ডিপ আইসোগ্যান। এটার ভ্যালু যদি তোমার 1 এর চেয়ে বেশি হয়, তাহলে হচ্ছে স্ট্রংলি কনভার্জেন্ট। যদি 1 এর সমান হয়, তাহলে হচ্ছে কনভার্জেন্ট। আর যদি 1 এর চেয়ে এটা 1 এর চেয়ে বেশি, এটা 1 এর চেয়ে যদি কম হয়, তাহলে এটা হচ্ছে উইকলি কনভার্জেন্ট। যদি কস আলফা হয়, তাহলে সেটা হচ্ছে প্যারালাল। আর যদি কস আলফাটা যদি লেসার দেন টি আলফা হয়, তাহলে হচ্ছে ডাইভার্জেন্ট। এই 3টা হচ্ছে উইকলি কনভার্জেন্ট। যেটা সেটা হচ্ছে একটা ক্লাস 1 এর মধ্যে ধরা হচ্ছে, প্যারালালটাকে ক্লাস 2 এর মধ্যে ধরা হচ্ছে, ক্লাস 3 হচ্ছে ডাইভার্জেন্ট। আর কনভার্জেন্টটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্রংলি কনভার্জেন্ট, শুধু কনভার্জেন্ট, এবং উইকলি কনভার্জেন্ট। তারপর বড় হাতে যেটা হয় জি পাইগন, সেটা সেক আলফা ইজ তোমার গ্রেটার দেন সেক আলফা যদি হয়, আর সমান যদি সেক আলফা হয়, আর সেক আলফা যদি এরকম হয়, প্যারালাল যদি 1 হয়, মানে জাস্ট এইটার উল্টা যদি হয়, তাহলে হচ্ছে বিগ টি আলফা। তাহলে এইটাকে ক্লাস 1A, ক্লাস 1B, ক্লাস 1C, এটা হচ্ছে ক্লাস 2, ক্লাস 3। কম্পারিজন কার্ভেচারটা যদি আমরা দেখি, ইনার এবং আউটার কার্ভস এর মধ্যে I equal to greater than 0, I equal to greater than 0, I equal to greater than 0, এখানে I equal to 0, আর এখানে I is less than 0। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ক্লাসিফিকেশন। আগের যে স্লাইডটা দেখিয়েছিলাম প্রিভিয়াস, এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস C, এটা হচ্ছে ক্লাস 1 এর 1A, এটা হচ্ছে 1B প্যারালাল, অলমোস্ট এটা প্যারালাল, এটা হচ্ছে 1C, আর এটা হচ্ছে সিমিলার ক্লাস 2, আর এটা 3 হচ্ছে তোমার ক্লাস 3 ডাইভার্জেন্ট বা আইসোভার্স। এটা হচ্ছে ডাইভার্জেন্ট মানে ছড়ায় যাচ্ছে। ফোল্ডের সুপারপজিশন হিসেবে এটাকে আমরা ভাগ করতে পারি তোমার
attitude of the two-fold axis and attitude of the axial planes and flow direction of the second deformation. এটাকে আমরা তিন ভাগে ভাগ করি, টাইপ 1 সুপারইম্পোজ ফোর্স, টাইপ 2 সুপারইম্পোজ ফোর্স এবং টাইপ 3 সুপারইম্পোজ। এটা হচ্ছে টাইপ 1, এরকম করে গিয়ে এরকম যদি একটা ওপেন থাকে সেটা হচ্ছে টাইপ 1। এই F1 আর এটা হচ্ছে F2, এই দুইটা একত্রিত হয়ে যদি এটা মানে এখানে দেখো দুইটা যেভাবে মিলিত হয়েছে, এটা হচ্ছে F1 force with fold axis and axial planes oriented at large angle to the F2 force. এটা হচ্ছে upright আর angle between deep axial plane এবং F1 to flow direction F2 is low আর dome and basin produced। এরকম dome এবং যদি basin produced হয় তাহলে এটা হচ্ছে F3। এটা হচ্ছে টাইপ 1 সুপারইম্পোজ ফোর্স। আর টাইপ 2 হচ্ছে এই দুটা মিলে এই টাইপ যদি হয় সেটা হচ্ছে ক্রিসেন্ট মাশরুম প্যাটার্ন, এটা হচ্ছে টাইপ 3। এই যে দুইটা, এই একটা ফোল্ড এবং এই একটা ফোল্ড, একটার পুরো আরেকটা যদি সুপার ইম্পোজ করা হয় তাইলে তোমার যেই সুপার ইম্পোজড যেই ফোল্ডটার সৃষ্টি হয় সেই ফোল্ডটাকে বলা হবে ডোম অ্যান্ড বেসিন। আর এটা হচ্ছে টাইপ 2, এইটা এবং এইটাকে যদি তুমি এইভাবে সুপার ইম্পোজ করো তাহলে এটা হচ্ছে ক্রিসেন্ট মাশরুম প্যাটার্ন। এরপরে হচ্ছে তোমার এই যে F1 এবং এই F2, এটা যদি এইরকম শেপ ধারণ করে সুপার ইম্পোজের ফলে, এইটা এবং এটার সাথে যখন সুপার ইম্পোজ করি তখন এটাকে বলে ডাবল জিগজ্যাগ বা হুক শেপ সুপার ইম্পোজ টাইপ 3। এই তিন ধরনের সুপার ইম্পোজ ফোর্স দেখতে পাওয়া যায়। তাহলে আজকে এখানে শেষ।